মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল তারা বিজিএমইএ এবং প্রধান উপদেষ্টা তাদের সাথে বৈঠক করেছেন এবং সেখানে যদি আমরা একটু সংবাদটি দেখি যে নতুন শুল্ক কাঠামোর আলোকে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা হয়েছে এই বৈঠকে, সেটি একটি ধারণা, এবং শুল্ক কমানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে। আমরা একটু এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আবুল কালাম আজাদ মজুমদার। প্রথমেই আসলে জানতে চাই যে মার্কিন প্রতিনিধি দলের সাথে প্রধান উপদেষ্টা এবং একই সাথে বিজিএমইএ প্রতিনিধি দল তারা বৈঠক করেছে। বাংলাদেশের পক্ষ থেকে শুল্ক কমানোর একটি আহ্বান আবারও জানানো হয়েছে। সেই বিষয়ে তারা আসলে কি জানিয়েছে বাংলাদেশকে? ধন্যবাদ আপনাকে। এটা তো চলমান একটা প্রক্রিয়া, এটা তো এই মুহূর্তে কোনো সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি নেই শুল্ক কমানোর বা শুল্ক বাড়ানোর মতো এমন কোনো আলোচনা হয়নি। এখন এখানে মূল বিষয়টা হচ্ছে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি কি পণ্য নিয়ে আসতে পারবে, বা বাংলাদেশের সাথে আপনি জানেন যে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় ধরনের একটা ট্রেড গ্যাপ আছে, এবং এই গ্যাপটা বাংলাদেশের অনুকূলে, এবং এই গ্যাপটা কমানোর জন্য বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির কথা বলা হয়েছে। যত বেশি পণ্য আমদানি করা যাবে তত বেশি এই গ্যাপটা কমে আসবে, এবং এই গ্যাপটা কমে আসলে তখন আমরা আশা করি যে শুল্কর যে ছাড়ের বিষয়টা আছে সেটা হয়তো বা আরো কমে আসবে। এটা ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো পর্যায়ে এই সিদ্ধান্তটা আসতে পারে। আপাতত বাংলাদেশের পক্ষ থেকে কাজ করা হচ্ছে কিভাবে এই বাণিজ্য ঘাটতিটা কমিয়ে আনা যায়, পণ্য আমদানি বাড়িয়ে। আমরা অনেকগুলো পণ্য যেগুলো বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনতে পারে সেগুলো মার্কিন কর্তৃপক্ষকে জানিয়েছে, এবং বাংলাদেশ এটাও মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তাদের যে ইন্দো প্যাসিফিক সাপ্লাই চেইন আছে সেই সাপ্লাই চেইনের পার্টনার বিভিন্ন পণ্যের ক্ষেত্রে সেমিকন্ডাক্টর আছে, শিপ বিল্ডিং আছে, ইত্যাদি বিভিন্ন বিষয় আছে যেগুলোতে বাংলা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ আছে, এগুলোতে চাইলে বাংলাদেশকে তারা পার্টনার করে নিতে পারে। পাশাপাশি আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যে তুলা, বাংলাদেশ যদি সেই তুলা আমদানি করে এবং সেই তুলায় যদি বাংলাদেশকে আপনার কর ছাড় দেওয়া হয়, সেই তুলার দ্বারা উৎপাদিত কাপড় যেটা, সেটাতে যদি বাংলাদেশকে কর ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে দুই দেশের জন্য এটা একটা উইন উইন সিচুয়েশন তৈরি হবে। তো এই বিষয়গুলোই আসলে সরকারি পর্যায়ে আলোচনা হয়েছে। আজাদ মজুমদার, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, সেটি হলো সরকার তো কিছু জিনিস আমদানি করে, ঠিক আছে, কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকার কি ব্যবসায়ীদের সঙ্গেও আমেরিকার প্রতিনিধিদের সম্পর্ক তৈরি করে দিচ্ছে বলে একটা আমরা খবর পাচ্ছি, যাতে তারাও আমদানি করে, যাতে শুল্কটা কমে। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে কৃষি পণ্য নিয়ে, যে কৃষি পণ্য আমদানিতে আমাদের দেশের কৃষকরা কোনো সংকটে পড়বে কিনা। দুটো প্রশ্ন, একটি হলো ব্যবসায়ীদের যে ইনভলভ করা হয়েছে তারা আমদানি করলে শুল্কের নিশ্চয় একটা প্রভাব পড়বে, এটা এই ব্যাপারে ব্যবসায়ীরা কী ধরনের উদ্যোগ নিয়েছে আপনাদের কি জানা আছে? আর এটা হলো কৃষি পণ্য বিষয়। ধন্যবাদ। কৃষি পণ্যের মধ্যে যে দুটো পণ্যের কথা বলা হচ্ছে সবচেয়ে বেশি আলোচনা আসছে, এর মধ্যে একটা হচ্ছে সয়াবিন আর একটা হচ্ছে গম। আপনি জানেন যে বাংলাদেশে এই দুটো খুব বেশি উৎপাদন হয়, এই দুটোই আমাদের আমদানি করে। এই দুটোই আসলে আমরা আমদানি নির্ভর দেশ। আমরা কোনো না কোনো দেশ থেকে আমাদের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য আমদানি করতে হয়। যেহেতু এই দুটো আমাদের দেশে উৎপাদন হয় না এবং আমাদের কৃষকরা এই দুটো ফসল উৎপাদন করেন না, আমার মনে হয় না যে এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করলে আমাদের স্থানীয় কৃষকরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর ব্যবসায়ীদের ইনভলভমেন্টটা অবশ্যই ব্যবসায়ীদের ইনভলভমেন্ট তো থাকবে, কারণ আপনার এই কৃষি এই যে পণ্যগুলোর কথা বলা হয়েছে বিশেষ করে সয়াবিন তেল, এটা তো প্রাইভেট সেক্টর আমদানি করে। সরকারি পর্যায়ে কিন্তু বাংলাদেশ সয়াবিন তেল আমদানি করে না। এমনকি গমের কথা যেটা বললাম খাদ্যপণ্য, সেটাও প্রাইভেট সেক্টর থেকে আমদানি করা হয়। সরকারি পর্যায়েও কিছু গম হয়তো আমদানি করা হয়ে থাকে। আমি আপনাকে একেবারে সুনির্দিষ্ট তথ্যপত্র দিয়ে হয়তো এই মুহূর্তে বলতে পারবো না। তবে বেশিরভাগ পণ্য যেগুলো আমদানির কথা বলা হচ্ছে, যেমন তুলাও কিন্তু আসলে প্রাইভেট সেক্টরই আমদানি করে। তো যেহেতু এখানে প্রাইভেট সেক্টরের ইনভলভমেন্টটাই অনেক বেশি, তো স্বাভাবিক কারণে আমদানি যদি বাড়াতে হয় তাহলে প্রাইভেট সেক্টরকে তো ইনভলভ করতেই হবে। সরকার কখনো মানে মুক্তবাজার অর্থনীতিতে আমরা মনে করি না সরকার প্রাইভেট সেক্টরকে বাধ্য করতে পারে, তবে সুযোগ সুবিধা দিয়ে বা আপনার এঙ্গেজমেন্টটা বাড়িয়ে প্রাইভেট সেক্টরকে সরকার এনকারেজ করতে পারে, ইনসেন্টিভাইজ করতে পারে, যাতে করে প্রাইভেট সেক্টর উৎসাহিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদের পণ্যগুলো আমদানি করতে। কিন্তু আরেকটা প্রশ্ন উঠছে, বিশেষ করে আমি একটা প্রশ্ন জানতে চাই, একই সাথে আসলে করে ফেলে কারণ আমাদের আসলে সময় খুব কম। সেটা আমি একটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন, সেটা হলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস যেটা এলএনজি আমদানির ব্যাপারে আগ্রহ
দেখিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু আমরা তো মধ্যপ্রাচ্য থেকে সেটা আমদানি করি। কেউ কেউ বলছেন যেটা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করলে দাম বেশি পড়বে। না, সেটা শুধুমাত্র পরিবহন খরচের ক্ষেত্রে, কিন্তু যদি লার্জ ভলিউম দিয়ে আমদানি করা হয় তাহলে পরিবহন খরচের যে গ্যাপটা আছে এটা কমে আসবে। যেসব পণ্য আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করবার হয়তো যে প্রক্রিয়ার মধ্যে আছে, তাতে আমাদের বাজারে আসলে সেটার প্রভাবটা কি, সেটা কি নিয়ন্ত্রণ করা যাবে কিনা? আমাদের বাজারে এটা প্রভাব ফেলবে না, কারণ আমরা যে পণ্যগুলো আমদানি করবো এই পণ্যগুলো তো আমাদের বাজারে উৎপাদনও হয় না। আমাদের বাজার থেকে আমরা এটা আমাদের বাজারে সবসময় এটা আমদানিকৃত পণ্য হিসেবেই এগুলো আসে, কোনো না কোনো দেশ থেকে কিন্তু আমরা আমদানি করি। এখন আমরা যদি দেশটা পরিবর্তন করি দেশের বাণিজ্যিক স্বার্থে, কিংবা আমরা যদি এক্ষেত্রে যদি অন্য ক্ষেত্রে আমরা যদি বাণিজ্যিক সুবিধা পাই, তাহলে আমরা গম ব্রাজিলের পরিবর্তে আমরা চাইলেই আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনতে পারি। এটাতে আমাদের অভ্যন্তরীণ বাজারে কোনো হেরফের হবে না, কারণ আমাদেরকে এই পণ্যটা কোনো না কোনো দেশ থেকে আমদানি করতেই হবে। আমরা আসলে সেই আশায় রাখতে চাই যে, কারণ আমাদের দেশের যেটা প্রচলন, কোনো একটা কিছু আমদানি করে নিয়ে আসলে অন্যান্য পণ্যের দাম এমনিতেই বেড়ে যায়, কারণ সেটাও তখন চলে যায় আমদানিকৃত পণ্যের তালিকায়। সেরকম যাতে আসলে না হয়, আমরা সেরকমই আসলে বাজার পরিস্থিতি দেখতে চাই। আলোচনা একেবারে শেষের দিকে, সেটি হচ্ছে খেলা নিয়ে একটু আলোচনা আমরা করব, কারণ নানা খবরের ভিড়ে বলা যায় একটু স্বস্তি আমাদেরকে আসলেই দেয়, সেটি হচ্ছে খেলা। তখন আসলে আমরা সবাই এক হয়ে যাই, এবং এই আলোচনাগুলোর মাঝেই আমরা জানতে পেরেছি যে এশিয়া কাপে বাংলাদেশ 8 উইকেটে আফগানিস্তানকে হারিয়েছে, 8 রানে হারিয়েছে। প্রথমত এটি বাংলাদেশের জন্য এশিয়া কাপে টিকে থাকার বলা যায় একটা আশা আমরা আসলে দেখতে পাই, কিন্তু যেই দলটি আসলে খেলছে সেটি নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে। আপনার কাছে কি মনে হয়? একজন আমার কাছেও মনে হয় আজকে বাংলাদেশ খুবই লাকি। আপনি বাংলাদেশের একাদশটা যদি দেখেন, এখানে আফগানিস্তানের বোলিং অ্যাটাকের কথা বিবেচনা করে একটা এক্সট্রা প্রোটেকশন নেওয়া হয়েছিল, একজন বাড়তি ব্যাটসম্যান নেওয়া হয়েছিল, তাতে করে একজন বোলার কমে গিয়েছিল, এবং এই বোলার যে একজন কম নিয়ে খেলেছে বাংলাদেশ, তাতে করে সেই সংকটটা কিন্তু বাংলাদেশের খেলায় দেখা দিয়েছিল, এবং একটা পর্যায়ে পঞ্চম বোলারের অভাবে ম্যাচটা বাংলাদেশের প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল। আমরা ভাগ্যবান, খুব সময় মতো আমাদের রেগুলার বোলাররা দু একটা ব্রেক থ্রু এনে দিতে পেরেছেন, এবং যে কারণে বাংলাদেশ ম্যাচটা আজকে জিতেছে। এবং আজকে যদি আমরা পূর্ণ বোলিং শক্তি নিয়ে খেলতে পারতাম, আমার ধারণা বাংলাদেশ আরো বড় ব্যবধানে ম্যাচটা জিততে পারতো, কারণ আফগানিস্তানের ইতিহাস বলে আফগানিস্তান এশিয়ান দেশগুলোর বিপক্ষে কখনো 150 রানের বেশি রান চেস করতে পারেনি। সেটা আমাদের জন্য আসলে সুবিধাই হলো বলা যায়। যে একটা প্রশ্ন আমরা একটু করতে চাই, সেটা হলো শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে বাংলাদেশ, কি হবে? শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশের জন্য এটা সুবিধা হবে, কারণ সেক্ষেত্রে আপনার বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করবে। আর যদি আফগানিস্তান জিতলেও বাংলাদেশের সম্ভাবনা থাকবে, কিন্তু সেক্ষেত্রে আফগানিস্তানের জয়ের ব্যবধানটা অনেক বেশি হতে হবে। সেই হিসেবে করে আমরা আশা কি করতে পারি যে সামনে হয়তো বাংলাদেশ আমাদেরকে এখন আমাদের জন্য সবচেয়ে ভালো অপশন হচ্ছে শ্রীলঙ্কার জন্য প্রার্থনা করা।